এক বৈশাখের দুপুরে অসহ্য রোদ ও উত্তাপের মধ্যে মুখুজ্জেদের দেবদাস পাঠশালা ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের ওপর বসে স্লেট হাতে নিয়ে চোখ চেয়ে বুঝে পা ছড়িয়ে হাই তুলে অবশেষে হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ল এবং নিমেষে স্থির করে ফেলল যে এই পরম লোভনীয় সময়ে মাঠে মাঠে ঘুরিয়ে উড়িয়ে বেড়ানোটাই উচিত, পাঠশালায় বসে থাকাটা একদমই অনুচিত। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে স্লেট হাতে উঠে দাঁড়ালো। পণ্ডিত মশাইয়ের সাকরেদ সর্দার পোড়া ভুলো পাশেই বসে পণ্ডিতের দিবানিদ্রার সময় পাহারা দিচ্ছিল। তাকে অঙ্ক বুঝতে না পারার আছিলাই ডেকে পাঠশালার পাশে রাখা চুনের স্তূপে ধাক্কা মেরে ফেলে সে পালালো। পণ্ডিত মশাইয়ের ঘুম ভাঙতেই তিনি বেজায় রেগে তার বাকি ছাত্রদের তাকে ডাকতে পাঠালে দেবদাস তাদের ঢিল মেরে পালিয়ে যায়। তাই তিনি তখন ভুলোকে নিয়ে কাছারি বাড়িতে নালিশ ঠুকতে চলে গেলেন। দেবদাসের বাবা নারায়ণ মুখুজ্জে গড়গড়ায় তামাক খেতে খেতে সব বৃত্তান্ত শুনে বললেন, তাই তো দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি, আপনি হুকুম করুন। কোথায় গেল সে? যাই হোক, বাড়ি এলে যা হয় করব। এদিকে পার্বতী পাঠশালার বাকি ছেলেপুলের কথা শুনে যা বুঝল, হয় দেবদাস পাঠশালায় এলে খুব খুব বকা খাবে, না হলে সে আর আসবেই না। পথে ধর্মদাসের সঙ্গে পার্বতীর দেখা হলো। সে রোজকারের নিয়ম মতো পাঠশালা থেকে দেবদাসকে আনতেই যাচ্ছিল। সে বলল, কই পারু, তোর দেবদাদা কোথায়? পালিয়ে গেছে। ভয়ানক আশ্চর্য হয়ে ধর্মদাস বলল, পালিয়ে গেছে কি রে? পার্বতী হেসে লুটোপুটি হতে হতে দুপুরের সব ঘটনা ধর্মদাসকে জানালো। সে চিন্তিত হয়ে বলল, পারু, সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি? তুই জানিস, বলে দে। আহা, তোর বোধহয় খুব খিদে পেয়েছে না রে? তা তো পেয়েছে, কিন্তু আমি কিছু বলবো না। আরে বাবা, কেন বলবি নে? বললে আমাকে বড় মারবে। আমি খাবার দিয়ে আসবো। ধর্মদাসকে দেওয়া কথা মতো পার্বতী আঁচলে মুড়ি বেঁধে জমিদারদের আমবাগানের ভেতরকার দেবদাসের গুপ্ত স্থান বাঁশঝাড়ে প্রবেশ করল। বাঁশ ঝোপের মধ্যে দেবদাস ছোট একটা হুঁকো হাতে বিজ্ঞের মতো ধূমপান করছিল। পার্বতী কাছে আসতেই সে তার আঁচল থেকে মুড়ি খেতে খেতে বলল, এই পারু, বলছি পণ্ডিত মশাই কি বললো রে? জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুঁকো নামিয়ে চোখ গোল গোল করে বলল, বলে দিয়েছে? পার্বতী সবিস্তারে সব বলল। দেবদাস তার মুড়ি ফুরিয়ে আসতে দেখে প্রথমে সন্দেশ এবং তারপর জল চাইল। পার্বতী কিছুই আনেনি শুনে রাগ করল এবং শেষে ওইখানেই থাকবে বলে ঠিক করল। পার্বতীও ওখানে থাকতে চাইলে দেবদাস রেগে তার পিঠে একটা কিল মেরে চলে গেল। পার্বতী কাঁদতে কাঁদতে ঠিক দেবদাসের বাবার সামনেই উপস্থিত হয়ে পড়ল। তিনি জিজ্ঞাসা করলেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? পার্বতী দেবদাসের অবস্থান ও কার্যকলাপ সম্বন্ধে তার বাবাকে বলে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তান্বিত হয়ে কাঁদতে কাঁদতে সেদিনের রাত্রে উপবাসী হয়েই থেকে গেল। দেবদাসকে পরদিন খুব মারধর করা হলো। শেষে মায়ের অনুগ্রহে ছাড়া পেতেই সে পার্বতীর কাছে উপস্থিত হলো। বলল, তুই তামাক খাবার কথা বলে দিলি কেন? তুমি মারলে কেন? তুই বড় গাধা, আর বলে দিসনি যেন। তারপরে দুজনে মিলে ছিপ দিয়ে মাছ ধরার যুক্তি করল। দেবদাস নোনা গাছের ডালে বসে ছিপ বানাচ্ছিল। পার্বতী পাঠশালায় যেতে চাইলে দেবদাস পারুর সাথে কথা কাটাকাটিতে অন্যমনস্ক হয়ে নিচে পড়ে যায়। হাত পায়ের কিছু অংশ ছড়ে যেতে সে রেগে একটা কঞ্চি দিয়ে পার্বতীকে পিঠে ঘা কতক মেরে বলল, যা, দূর হয়ে যা। পার্বতী রাগে দুঃখে অভিমানে সেখান থেকে দ্রুত চলে গেল। দেবদাসের শত আহ্বানকেও উপেক্ষা করে সে চলেই গেল।
পার্বতীর ঠাকুমা তার নাতনির হাতে গালে কঞ্চির দাগ দেখে বলল, আহা, কে মেরেছে? জিজ্ঞাসা করতেই সে বলল, পণ্ডিত মশাই। তিনি তার আদরের নাতনির এইরূপ দুর্দশা দেখে জমিদারের কাছে নালিশ ঠুকলেন এবং পার্বতীকে পাঠশালায় আর না পাঠানো স্থির করলেন। বিকেলে দেবদাস পুনরায় পার্বতীকে মারার শাস্তি পাওয়ার মন নিয়ে বাড়িতে ঢুকে শুনল পারুকে নাকি পণ্ডিত মশাই মেরেছে। পরদিন পার্বতীর সামনে এসে দেবদাস খুব হেসে তার পিঠ চাপড়ে স্বীকার করল তার মতো বুদ্ধিমতী এই পৃথিবীতে আর নেই। তারপর মারের নীল দাগগুলো সযত্নে পরীক্ষা করে বলল, বড় লেগেছে না রে পারু? আহারে, অমন করিস কেন বলতো? তাই তো রাগ হয়, তাই জন্যই তো তোকে মারি। পার্বতীর চোখে জল এলো। মনে ভাবল জিজ্ঞাসা করে, কি করি? কিন্তু পারল না। আর এমন করো না, কেমন? পার্বতীর নিঃশব্দ ঘাড় নাড়া দেখে দেবদাস আবার বলল, আচ্ছা, আর কখনো আমি তোকে মারবো না। দিনের পর দিন যায়। এই দুটি ছেলে মেয়ের আনন্দের সীমা নেই। সমস্ত দিন ধরে রোদে রোদে ঘুরে বেড়ায়। সন্ধ্যার সময় ফিরে এসে মার খায়, আবার সকালবেলায় ছুটে পালিয়ে যায়। আবার চলে তিরস্কার পর্ব। রাতে নিশ্চিন্তে নিরুদ্বেগে ঘুমিয়ে পড়ে, আবার সকাল হলেই পালিয়ে যায়। অন্য সঙ্গী সাথী বড় কেউ নেই, প্রয়োজনও নেই। পাড়াময় অত্যাচার উপদ্রব করবার জন্য এরা দুজনেই যথেষ্ট। এমনি করে 1 বছর কাটল। দেবদাসের মা স্বামীকে ডেকে বললেন, দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা একটা যা হয় উপায় করো। তিনি ভেবে বললেন, দেবা কলকাতায় যাক। সবার সঙ্গে পার্বতীর কানেও কথাটা গেল। একান্তে দেবদাসকে পেয়ে সে বলল, দেবদা, তুমি বুঝি কলকাতায় যাবে? কে বললে? জ্যাঠামশাই বলেছেন। দূর, আমি কিছুতেই যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেয়? জোর? দেবদাসের মুখে এই তাচ্ছিল্যের ভাব দেখে পার্বতী অত্যন্ত খুশি হয়ে বলল, দেখো, যেও না যেন দেবদা। কখনো না, আমি যাবই না। দেবদাসের এই প্রতিজ্ঞা আর রইল না। তার বাবা তাকে মেরে ধরে ধর্মদাসকে সঙ্গে দিয়ে তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন। পার্বতী সেদিন কত কান্নাকাটি করল। অভিমানে দেবদাসের থেকে মুখ ফিরিয়েই রইল। শেষে দেবদাস যখন বলল, পারু, আবার শিগগিরই আসবো আমি। যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসবো। তখন পার্বতী প্রকৃতিস্থ হয়ে নিজের মনকেই প্রবোধ দিল। দেবদাস চলে যেতে পার্বতী অনুভব করল তার সারাদিনের কোনো কাজ নেই। তাই সে প্রায়ই চিঠি লিখতে বসত। এতে তার মা খুবই রাগ করত, কিন্তু পার্বতীর ঠাকুমা তাকে প্রশ্রয় দিতেন। আবার যেদিন দেবদাসের চিঠি আসতো সেদিন তার বড় আনন্দের দিন। মাস 2 কাটার পর চিঠি আসাও বন্ধ হয়ে গেল। তখন পার্বতী পুনরায় পাঠশালা যেতে চাইল। এমন করে অনেক দিন কেটে গেল। দেবদাস গরমের ছুটিতে বাড়ি এসে পার্বতীর কাছে ছুটে এলো। অনেক কথাবার্তা হলো। বেশি কথা দেবদাসই বলল, সমস্তই প্রায় কলকাতার কথা। তারপর একদিন গ্রীষ্মের ছুটি শেষ হতেই সে চলে গেল। এমন করে 4 বছর কেটে গেল। এই বছরগুলোতে দেবদাসের স্বভাবের পরিবর্তন দেখে পার্বতী গোপনে কাঁদত। দেবদাসের মধ্যে গ্রাম্যতা এখন আর নেই। এখন তার বিলাতি জুতো, ভালো জামা কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতাম এসব না হলে বড় লজ্জা করে। গ্রামে নদীর তীরে না বেরিয়ে বন্দুক হাতে শিকার করতে চায়। শুধু কি তাই, সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা। হায় রে, কোথায় সেই পার্বতী আর তাদের সেই তাল সোনাপুর গ্রাম? বাল্য স্মৃতি জড়িত 2-1টা সুখের কথা শুধু মনে পড়ে, কিন্তু নানা কাজের উৎসাহে সেসব আর মনে বেশিক্ষণ স্থান পায় না। আবার এক গ্রীষ্মের ছুটিতে দেবদাস অনিচ্ছা সত্ত্বেও বাবা মায়ের অনুরোধে বিছানাপত্র বেঁধে তালসোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলো। সাময়িক অসুস্থতার জন্য সেদিন ঘর থেকে না বেরোলেও পরদিন পার্বতীদের বাড়ি এসে বলল, করিমা, ও
ও খুড়িমা। এসো বাবা, এসো। পারুর মা আদর করে তাকে বসিয়ে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। খানিকক্ষণ বাদে দেবদাস বলল, পারু কোথায় গো খুড়িমা? ওই বুঝি ওপরের ঘরে আছে। দেবদাস ওপরে এসে দেখল পার্বতী সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে। সে ডাকল, পারু, এই পারু। পার্বতী প্রথমে চমকে উঠে তাকে প্রণাম করে সরে দাঁড়ালো। কি হচ্ছে পারু? পার্বতীর চুপ হয়ে যাওয়া দেখে দেবদাস বলল, যাই তবে, সন্ধে হয়ে গেল, শরীরটা ভালো নেই। অল্প সময়ের মধ্যেই পার্বতীর রূপ লাবণ্যের ছটায় সবাই তার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। পার্বতীর মা চিন্তিত ও বিষণ্ণ হয়ে স্বামীকে বললেন, তাই তো, পারুকে তো আর রাখা যায় না। তারা বড় লোক নন, কিন্তু মেয়ে অতিশয় সুন্দরী, এই যা ভরসার কথা। চক্রবর্তী পরিবার আগে কন্যাপণ নিয়ে পাত্রস্থ করত, কিন্তু পার্বতীর বাবা নীলকণ্ঠ চক্রবর্তী ছিলেন এই ব্যাপারে ভীষণ নেতিবাচক। তিনি কন্যাকে বেচবার চিন্তা কখনো করেননি। তাই পার্বতীর মা মেয়ের বিয়ের জন্য সদা সর্বদা তাগাদা দিতেন। পার্বতীর মায়ের মনে মনে ইচ্ছা ছিল দেবদাসের সঙ্গে যদি পারুর বিয়ে হয়। এই জন্য তিনি তার শাশুড়ি মাতাকে দেবদাসের মায়ের কাছে পাঠান। নীলকণ্ঠের মা বললেন, বৌমা, দেবদাস আর আমার পারুতে কি ভাব দেখো, এমনটি কই কোথাও দেখা যাবে না। কিন্তু দেবদাসের মা বললেন, তা কি করে হবে খুড়িমা? দুজনেই যে ভাই বোনের মতোই একসাথে মানুষ হয়ে এসেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো মনে হয়। যদি দুজনের এ দেখো না, কেন বৌমা, দেবদাস যখন কলকাতায় গেল, বাচ্চা তখন সবে 8 বছরের। সেই বয়সে ভেবে ভেবে কাঠ হয়ে গেল। দেবদাসের একখান চিঠি এলে সেখানে একেবারে ও জপমালা হয়ে উঠত। আমরা সবাই তো তা জানি। দেবদাসের মা সব কথা জানতেন, পার্বতীকে ভালোবাসতেন, কিন্তু সে বেচা কেনা ঘরের মেয়ে, আবার ঘরের পাশের কুটুম্ব হলে ছি ছি। তিনি মুখে বললেন, খুড়িমা, কর্তার তো একেবারে ইচ্ছে নেই এই পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন। তাই তো কথা এখনো বলেন, বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে আমি নাকি সর্বনাশ করেছি, তাই ওর লেখাপড়া হয়নি। দুপুরে স্বামীকে আহার পরিবেশনের সময় দেবদাসের মা পার্বতীর ঠাকুমার আগমন ও তার প্রস্তাব সম্পর্কে বললেন। তিনি তার স্ত্রীর বিচক্ষণতার প্রশংসা করলেন। এদিকে পার্বতীর বাবার কানে এই কথা গেলে তিনি রেগে তার মাকে ডেকে বললেন, মা, কেন এমন কথা বলতে গিয়েছিলে? মেয়ের বিয়ে দিতে আমাদের তার পায়ে ধরে বেড়াতে হয় না, বরং অনেকেই আমার পায়ে ধরবে। মেয়ে আমার কুৎসিত নয়। দেখো, তোমাদের বলে রাখলাম, 1 সপ্তাহের মধ্যেই আমি সম্বন্ধ স্থির করে ফেলব। যার জন্য তার বাবা এত বড় কথা দিলেন তার মনের খবর কেউ চাইল না। ছোটবেলা থেকেই তার ধারণা ছিল দেবদাদার ওপর তার একচ্ছত্র অধিকার আছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই অধিকার কমতে কমতে নিঃশেষ হয়ে গেছে। দেবদাসও আর আগের মতো পারুর বাড়িতে আসতে পারে না। কুণ্ঠাবোধ তার মনকে গ্রাস করে, পাছে তাকে কেউ কিছু বলে। পারু দেখে দেবদাস কলকাতার বাবুটি সেজে পথে ঘাটে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে সামনাসামনি হয়ে গেলে সৌজন্যসূচক বাক্যালাপ, ব্যাস এই পর্যন্তই। পারুর এই বেদনায় আরও আঘাত হানল। বিয়ে হতে পারে না, বিয়ে হতে পারে না, এই কথাটা। পার্বতীর বাবা কয়েকদিন পর বাড়ি ফিরে জানালেন তিনি বিয়ের সব কথা পাকা করেই এসেছেন। প্রায় 20-25 ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামের জমিদারি পাত্র। তার অবস্থা ভালো, বয়স 40-এর নিচে। গত বছর স্ত্রী মারা গেছে, তাই আবার বিয়ে করবে। একদিন দুপুরবেলা খাওয়ার সময় দেবদাসের মা দেবদাসকে বললেন, পারুর যে বিয়ে কবে? এই মাসেই। বিস্মিত হয়ে দেবদাস বলল, কই, আমি তো কিছু জানি না। দেবদাসের মা তার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন।
দেবদাস আর কথা বলল না। সেই দিনই দুপুরে মনোরমা তার সখী পার্বতীর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তবে উপায় বোন? উপায় আর কি? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে? আমার কথা আলাদা। তা বরটির বয়স কত? পার্বতী একটু হিসেব করে বলল, বোধহয় 19। সে কি, এই যে শুনলাম প্রায় 40। কি নাম রে? এতদিনে বুঝি তাও জানো না? আচ্ছা বলে দি, শ্রী দেবদাস। মনোরমা চমকে উঠল, তারপর বলল, আর ঠাট্টায় কাজ নেই। যদি তার নাম দেবদাস, তো তুই কান্নাকাটি করে মরছিস কেন? পার্বতী মুখ কালো করে বলল, তা ঠিক, আর কান্নাকাটি করব না। সব কথা খুলে বল না বোন, আমি কিছুই বুঝতে পারলাম না। যতদূর নিজে জানি ততদূর তোমাকেও বলেছি। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স 19-20। সেই কথাই তো তোমাকে বললাম। আর আমি যা সব শুনলাম? ও সব আমি জানি। তবে স্বয়ংবরা বুঝি লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে? কাঁচা পাকা এখনো কিছুই হয়নি। দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেব। কে জিজ্ঞাসা করবে? সে বিয়ে করবে কি না? হ্যাঁ। মনোরমা ভয়ানক আশ্চর্য হয়ে বলল, বলিস কি পারো? তুই নিজে এ কথা জিজ্ঞাসা করবি? নিজেই, নইলে আমার হয়ে আর কে জিজ্ঞাসা করবে? লজ্জা করবে না? লজ্জা কি? এই তোমাকে যেমন বললাম তাকেও তেমন। তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে বলা যায় না? মনোরমা অবাক হয়ে মুখের দিকে চেয়ে থাকে। পার্বতী আবারও বলল, মনু দিদি, তুই মিছি মিছি মাথায় সিঁদুর পড়িস। কাকে স্বামী বলে তাই জানিস নে। তিনি আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমের অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে তখন সে কি ভেবে দেখে বিষটা তেতো কি মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নেই। তাকে কি বলবি? পায়ে স্থান দাও। ঠিক তাই বলবো দিদি। রাত 1টা বেজে গেছে। ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লেগে আছে। পার্বতী বিছানার চাদরে সারা গা মুড়ে ধীর পদক্ষেপে জমিদার বাড়ির সম্মুখে এসে পৌঁছালো। চারদিকে চেয়ে দেখল কেউ জেগে নেই। তারপর সে নিঃশব্দে বেরিয়ে পড়ে পথে। পাড়াগ্রামের নিস্তব্ধ ও নির্জন পথ অতিক্রম করে সে নির্বিঘ্নে জমিদার বাড়ির সামনে উপস্থিত হয়। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষণ সিং তখনও জেগে তুলসীদাসী রামায়ণ পড়ছিল। পার্বতীর পায়ের আওয়াজে জিজ্ঞাসা করল, কে? আমি। গ্রীষ্মকালের সেই রাতে জমিদার বাড়ির অনেক চাকর বাকর বারান্দায় শুয়েছিল, কেউ বা জেগে কেউ বা ঘুমিয়ে। তবুও পার্বতী বিনা বাধাই ভিতরে প্রবেশ করে উপরে উঠে চলে গেল দেবদাসের ঘরে। দরজা খোলাই ছিল। পার্বতী দেখল দেবদাস ঘুমাচ্ছে। নিভন্ত প্রদীপ একটু উস্কে দিয়ে পার্বতী দেবদাসের পায়ের কাছে বসল। তার পায়ের ওপর হাত রেখে ধীরে ধীরে ডাকল, দেবদা, ও দেবদা। দেবদাস চোখ রোগড়ে প্রদীপের আলোয় দেখল পার্বতী। তার প্রথমে বিশ্বাস হলো না, তাই বলল, এ কি, পারো নাকি? হ্যাঁ আমি। ঘড়ির দিকে অবাক চোখে চেয়ে দেবদাস বলল, এত রাত্রে একলা এসছো নাকি? হ্যাঁ। উদ্বিগ্ন মুখে দেবদাস বলল, বলো কি, পথে ভয় করেনি? মৃদু হেসে পার্বতী বলল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছো? পার্বতী নীরব থাকে, ভাবে এই সময় আমার তাও নেই। বাড়িতে ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দেবদাস বিস্ময়ে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, ওদের মধ্যে বোধহয় কেউ দেখে থাকবে। দেবদাস বিছানা থেকে লাফিয়ে নেমে তাড়াতাড়ি দরজা বন্ধ করলো এবং বলল, কেউ চিনতে পেরেছে কি? পার্বতী নিষ্পৃহভাবে বলল, তারা সবাই আমাকে জানে, হয়তো বা কেউ চিনে থাকবে। বলো কি,
এমন কাজ কেন করলে পারু? পার্বতী মনে মনে ভাবল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু মুখে আবারও কিছু বলল না। এত রাতে? ছি ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করে পার্বতী বলল, আমার সে সাহস আছে। এই উত্তরে দেবদাস রাগ না করে বরং উৎকণ্ঠিত হয়ে বলল, ছি ছি ছি, এখনো তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার বিন্দুমাত্র লজ্জা বোধ করলো না? পার্বতী মাথা নেড়ে বলল, কিচ্ছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? এই প্রশ্নে পার্বতী তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসের মুখে খানিকক্ষণ চেয়ে অসংকোচে বলল, মাথা কাটাই যেত যদি না আমি জানতাম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্মিত হয়ে বলল, আমি? কিন্তু আমি বা কি করে মুখ দেখাবো? তুমি? কিন্তু তোমার কি দেবদা? তুমি পুরুষ মানুষ। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে। দুদিন পর কেউ মনে রাখবে না কবে কোন রাতে হতভাগিনী পার্বতী তোমার পায়ের ওপর মাথা রাখবার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারু? আর আমি? আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সেই নিন্দে আমার গায়ে লাগবে না। এ কি পারু, তুমি কাঁদছো? দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? দেবদাস পার্বতীর হাত দুখানি ধরে বলল, পার্বতী। পার্বতী দেবদাসের পায়ের ওপর মাথা রেখে কান্না ভেজা স্বরে বলল, এইখানে এইখানে একটু স্থান দাও দেবদা। এভাবে কিছু সময় অতিবাহিত হলো। তারপর দেবদাস পার্বতীর মুখ তুলে ধরে বলল, পারু, আমাকে ছাড়া কি তোমার কোনো উপায় নেই? পার্বতী কথা বলল না। আবার তেমন করে দেবদাসের পায়ে মাথা রাখল। সময় যেতে যেতে ঘড়িতে 2টো বাজে। দেবদাস ডাকে, পারু। আর্দ্র কণ্ঠে পার্বতী বলল, কি? বাপ মায়ের কিন্তু একেবারে অমত, শুনেছ? পার্বতী মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর আবার দুজনে চুপ করে থাকে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে দেবদাস বলল, তবে আর কেন? দেবদাসের 2 পা নিজের বুকে চেপে অজ্ঞানের মতো বলল, আমি কিছুই জানতে চাই না দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি? হও। তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদতে কাঁদতে বলল, তোমার পায়ে। এইভাবে ঘড়িতে 4টে বাজল। গ্রীষ্মকালের রাত তাড়াতাড়ি শেষ হতে দেখে দেবদাস পার্বতীর হাত ধরে বলল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতকটা উপায় হতে পারবে। তবে চলো। পরদিন পিতা পুত্রের কথাবার্তার সারস্বরূপ জমিদার বললেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করেছ, যতদিন বাঁচব ততদিন করবে, তাই তো? এই কথা থেকেই তা স্পষ্ট। আমি আর এর ভেতরে নেই। মা বেটায় যা হয় করো। দেবদাসের মা কেঁদে বললেন, বাবা, হেও আমার অদৃষ্টে ছিল। সেই দিনই দেবদাস কলকাতায় ফিরে গেল। মনোরমার প্রশ্নবাণ উপেক্ষা করে কঠোর হয়ে বসে রইল পার্বতী। কি উপায় হবে যখন তার নিজেরই জানা নেই, তখন সে কি বলবে অন্যকে? আশা নিরাশার মাঝে শুধু আশাকেই আঁকড়ে ধরতে মনে ইচ্ছা হয়। পার্বতীর শুধু মনে হতে থাকে, দেবদা আবার আসবে, আমাকে বলবে। পারু, তোমাকে আমি সাধ্য থাকতে পরের হাতে দিতে পারবো না। কিন্তু 2 দিন পর পার্বতী একটি চিঠি পেল। পার্বতী, আজ 2 দিন হলো তোমার কথা ভাবছি।
বাবা মায়ের কারোর ইচ্ছে নেই যে আমাদের বিয়েটা হয়। তোমাকে সুখী করতে হলে তাদেরকে এত বড় আঘাত দিতে হবে, যা আমি কখনোই পারবো না। তাছাড়া তাদের বিরুদ্ধে এ কাজ আমি করবই বা কেমন করে? তোমাকে আর যে কখনো চিঠি লিখব, আপাতত এমন কথাও ভাবতে পারি না। তাই এই চিঠিতেই সবটা খুলে লিখছি। তোমাদের ঘর নিচু, বেচা কেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনবে না, এবং ঘরের পাশেই কুটুম, এটাও একটা খারাপ ব্যাপার। বাবার কথা সে তো তুমি জানোই। সে রাতের কথা মনে করে বড় কষ্ট পাই, কারণ তোমার মতন অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সে কাজ করেছিল সে আমি জানি। তোমাকে আমি যে বড় ভালোবাসতাম তা আমার কোনোদিন মনে হয়নি। আজও তোমার জন্য আমার মনের মধ্যে কোনো কষ্টই নেই। শুধু আমার খারাপ লাগছে তুমি আমার জন্য কষ্ট পাবে। চেষ্টা করে আমায় ভুলে যেও। আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও। দেবদাস। চিঠি পাঠাবার পর কিন্তু অত্যাধিক টানা পড়েনে পড়ল দেবদাস। কাজটা করে খুব আফসোস হতে থাকলো তার। পার্বতীর তো কোনো দোষ নেই, তাহলে তাদের কথায় কেন পার্বতীকে কষ্ট দিচ্ছি আমি? আর যদি পার্বতী সেদিনের রাতের কথা মতো সত্যিই নিজেকে নদীতে সমর্পণ করে, তাহলে কি আমি মহাপাপের ভাগী হব না? বাড়ি ফিরে দেবদাস নিজের ঘরে শুয়ে পড়ল। এখন সে একটা মেস বাড়িতে থাকে। রাতে শত ডাকাডাকিতেও সে খেতে উঠল না। তখন রাত্রি 1টা বেজেছে। দেবদাসের পাশের ঘরের বাসিন্দা চুনিলাল তার রাতের অভিসার শেষে বাড়ি ফিরে দেখল কেউ জেগে নেই, শুধু দেবদাসের ঘরে আলো নেভেনি। চুনিলাল ডাকল, দেবদাস, কি জেগে আছো নাকি হে? দেবদাস ভিতর থেকে বলল, আছি। তা তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল খানিক হেসে বলল, শরীরটা আজ ভালো নেই, তা একবার দরজা খুলতে পারবে? পারবো, কিন্তু কেন? তামাকের জোগাড় আছে কি? হ্যাঁ আছে। বলে দেবদাস দরজা খুলল। চুনিলাল তামাক সাজতে বসে বলল, এখনো জেগে যে? হ্যাঁ, রোজ রোজই কি আর ঘুম হয়? চুনিলাল খানিক ঠাট্টা সুরে বলল, হয় না? আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রের মুখই দেখেনি। আমার আজ নতুন একটা শিক্ষা হলো। আপন মনে তামাক খেতে খেতে সে আবার বলল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই। তোমার মনে যেন কি ক্লেশ আছে। দেবদাস অন্য মনস্ক হয়ে খানিকক্ষণ পর চুনিলালের দিকে উদ্গ্রীব হয়ে বলল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? হেসে উঠে চুনিলাল বলল, কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হেসে বলল, তা তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি না। দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে? শুনেছি সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট নাকি মনে থাকে না। এটা কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তাই যদি হয় তো আমাকে নিয়ে যাও, আমি যাব। পরদিন সন্ধ্যায় চুনিলাল দেবদাসের ঘরে এসে দেখল সে ব্যস্তভাবে জিনিসপত্র বেঁধে গোছাচ্ছে। চুনিলাল অবাক হয়ে বলল, কি হে দেবদাস, কি ব্যাপার? চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি? কবে আসবে? আমি আর আসবো না। বিস্ময়ে চুনিলাল নির্বাক হয়ে রইল। দেবদাস বলে চলল, এই নাও টাকা। আমার যা কিছু ধার আছে এর থেকে শোধ করে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরবো না। তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? তোমার হয়েছে কি? আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো তোমায়।
পরদিন সকালে দেবদাস সকলকে অবাক করে বাড়িতে এসে উপস্থিত হলো। কারোর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দিন দুই দেবদাস ছটফট করে বেড়ালো। সে পার্বতীর সঙ্গে একবার নির্জনে দেখা করতে চাইছিল। একদিন পার্বতীর মা দেবদাসকে সামনে পেয়ে বলল, এসেছিস যখন বাবা, তো পারুর বিয়ে অবধি থেকে যাস। দুপুরে খাবার শেষে পার্বতী জল আনতে যেত। সেদিন পুকুর পাড়ে দেবদাসকে ছিপ নিয়ে মাছ ধরতে দেখল। দোনা মোনা করে শেষে অসাবধানতা বশত কলসির আওয়াজ করে ফেলল। দেবদাস তা শুনে তাকিয়ে দেখল পার্বতী। হাতছানি দিয়ে পার্বতীকে ডেকে বলল, পারু, শুনে যাও। পার্বতী গিয়ে চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বলল, দেবদা, আমাকে কিছু বলবে? বসো। পার্বতী বসল না। আরও খানিকক্ষণ দাঁড়িয়ে ধীরে ধীরে সে আবার ঘাটের দিকে রওনা দিল। দেবদাস কি করবে খানিকক্ষণ বুঝতে পারল না। তারপর উঠে সোজা ঘাটের কাছে চলে গেল। বলল, আমি এসেছি। পার্বতী কিছুক্ষণ কথা না বলে তারপর বলল, কেন? তুমি আমাকে আসতে লিখেছিলে, মনে নেই? না। সে কি পারু, সে রাত্রের কথা তোমার মনে পড়ে না? তা পড়ে, কিন্তু সে কথায় আর কাজ কি? তার কণ্ঠস্বর স্থির কিন্তু অতি রুক্ষ। দেবদাস বলল, আমাকে মাপ করো পারু, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করে পারি মা বাপকে মানাবো, শুধু তুমি। পার্বতী দেবদাসের মুখে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মা বাবা আছেন, আমার নেই? তাদের মতামতের প্রয়োজন নেই? তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো কোনো অমত নেই। তুমি শুধু। কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত। আর শুধু আমি, মানে ছি। এবার কঠিন কণ্ঠে দেবদাস বলল, পার্বতী, আমাকে ভুলে গেলে? আত্মসংবরণ করে পার্বতী বলল, না, ভুলবো কেন? জ্ঞান হওয়া পর্যন্ত তোমায় ভয় করে আসছি। তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছো? অবাক হয়ে দেবদাস বলল, চিরকাল ভয় করেই এসেছো, আর কিছু না? না, আর কিছুই না। সত্যি বলছো? হ্যাঁ, তোমাতে আমার কিছু মাত্র আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান, শান্ত এবং স্থির। তিনি ধার্মিক। আমার মা বাপ আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতন একজন অজ্ঞান, চঞ্চল চিত্ত, দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবেন না। তুমি পথ ছেড়ে দাও। এত অহংকার? নয় কেন? তুমি পারো, আমি পারি নে? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপ আছে, গুণও আছে। তোমরা বড় লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না। তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকবো না, সে তুমি জানো। তুমি ভাবছো যে আমার অনেক ক্ষতি করবে? অনেক না হোক, কিছু ক্ষতি তো করতে পারো বটে, সে আমি জানি। বেশ, তাই করো। আমাকে শুধু পথ ছেড়ে দাও। দেবদাস হতবুদ্ধি হয়ে বলল, ক্ষতি কেমন করে করব? পার্বতী সাথে সাথেই বলল, অপবাদ দিয়ে। তাই দাও গে, যাও। একথা শুনে দেবদাস বজ্রা হতের মতো চেয়ে রইল। অপবাদ দেব আমি? পার্বতী বিষের মতো একটুখানি ক্রূর হাসি হেসে বলল, যাও, সে সময়ে আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাও গে। সে রাত্রে তোমার কাছে একাকী গিয়েছিলাম, এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাও গে। মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে। দেবদাস অব্যক্ত স্বরে বলল, মিথ্যে দুর্নাম রুটিয়ে মনের মধ্যে কোনো সান্ত্বনা পাবো আমি? এবং পরক্ষণেই সে ছিপের মোটা বাঁটটা সজোরে ঘুরিয়ে ভীষণ কণ্ঠে বলল, শোনো পার্বতী, অতটা রূপ থাকা ভালো না, অহংকার বড় বেড়ে যায়। দেবদাসের সহ্যের সীমা অতিক্রম করেছিল। সে ছিপের বাঁট ঘুরিয়ে সজোরে পার্বতীর মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গেই কপালের উপর বাম ভ্রুর নিচে পর্যন্ত চিরে গেল। চোখের নিমেষেই সমস্ত মুখ রক্তে ভেসে গেল। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে পার্বতী বলল, দেবদা, করলে কি? দেবদাস ছিপটা টুকরো টুকরো করে ভেঙে জলে ভাসিয়ে দিতে দিতে স্থিরভাবে বলল, বেশি কিছু না,
সামান্য কেটে গেছে মাত্র। পার্বতী কেঁদে চলে। দেবদাস নিজের পাতলা জামার খানিকটা ছিঁড়ে নিয়ে জলে ভিজিয়ে পার্বতীর কপালের ওপর বেঁধে দিতে দিতে বলল, ভয় কি পারু, এই আঘাত শীঘ্রই সেরে যাবে, শুধু দাগ থাকবে। যদি কেউ কখনো এ কথা জিজ্ঞেস করে মিথ্যে কথা বলো, না হয় সত্যি বলে নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো। শেষ বিদায়ের দিনে শুধু এতটুকুখানি মনে রাখার মতন চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ আশ্রিতে মাঝে মাঝে দেখবে তো। বলে দেবদাস এগিয়ে যায়। ওগো দেবদা! চোখের কোণে জল নিয়ে দেবদাস ফিরে এলো। কাউকে যেন বলো না। দেবদাস ঝুঁকে পড়ে পার্বতীর চুলের ওপর মুখ রেখে বলল, ছি, তুই কি আমার পর পারু? তোর মনে নেই দুষ্টুমি করলে ছেলেবেলায় কত তোর কান মুলে দিয়েছি? দেবদাদা, মাফ করো আমাকে। তা তোকে বলতে হবে না ভাই। সত্যি কি পারু, আমাকে একেবারে ভুলে গেছিস? কবে তোর ওপর রাগ করেছিলাম, কবে মাপ করিনি? পার্বতী, তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারি না, বেশি ভেবেচিন্তে কাজ করতেও পারি না, যখন যা মনে হয় তাই করি। বলে দেবদাস পার্বতীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলল, তুমি ভালোই করেছ। আমার কাছে তুমি তো সুখ পেতে না, কিন্তু তোমার এই দেবদাদার অক্ষয়ে স্বর্গবাস ঘটত। দেবদাস এই বলে চলে গেল। পার্বতীও তার কাজ শেষে বাড়ি ফিরল। পার্বতীর অবস্থা দেখে তার মা বলল, এই সর্বনাশ কি করে হলো পারু? পারু সহজভাবে বলল, ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলুম, ইটে মাথা লেগে কেটে গেছে। তারপর একদিন রাত্রে হাতিপোতা গ্রামের জমিদার শ্রীযুক্ত ভুবনমোহন চৌধুরী বর সেজে বিয়ে করতে এলেন। শুভকর্ম সুশৃঙ্খলায় সম্পন্ন হলো। পরদিন সকালে চৌধুরী মশাইয়ের দেওয়া এক বাক্স গহনায় ঝলমল করে উঠল। মনোরমা পার্বতীকে দেখে বলল, একবার ইচ্ছে করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমা দেখাই। পারিস দিদি, একবার ডেকে আনতে পারা যায় না? মনোরমা শিউরে উঠে বলল, কেন পারু? একবার পায়ের ধুলো মাথায় নেব, হাত যাব কি না। দেবদাস সারাদিন কলকাতার রাস্তায় রাস্তায় উন্মাদের মতো ঘুরে বেরিয়ে দিন শেষে সেই মেজবাড়ির সামনে উপস্থিত হয়। চুনিবাবু হঠাৎই দেবদাসকে এই অবস্থায় দেখে বলল, ব্যাপার কি দেবদাস, কবে এলে? কালকে এসেছি। কাল? সারাদিন কোথায় ছিলে? আর রাতে? ইডেন গার্ডেনে। পাগল নাকি? আর তোমার জিনিসপত্র? কিছুই আনিনি। চুনিলাল তখন জোর করে দেবদাসকে বসিয়ে খাইয়ে তাকে নিজের ঘরেই বিশ্রাম নিতে বলে বেরিয়ে গেল। রাত্রে ফিরে দেবদাসকে অঘোরে ঘুমোতে দেখে সে নিজেই মাটিতে মাদুর পেতে শুয়ে পড়ল। পরদিন বেলা 10টায় দেবদাস উঠে বলল, চুনিবাবু, কখন এলে হে? এইমাত্র এসেছি। কোনো অসুবিধা হয়নি তো? না, তবে চুনিবাবু, আমার যে কিছু নেই, তুমি আমাকে প্রতিপালন করবে? চুনিলাল জানত দেবদাসের বাবা ধনী ব্যক্তি। সে হেসে বলল, আমি প্রতিপালন করব? তোমার যতদিন ইচ্ছা থাকো থাকো, কোনো ভাবনা নেই। 2-3 দিন পর দেবদাস সুস্থ হয়ে উঠল। সে বলল, চুনিবাবু, তোমার সঙ্গে আমিও আজ রাতে যাব। কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাই না। ভালো আর মন্দ, চুনিবাবু আমায় দয়া করে নিয়ে যেও। দেবদাস সেদিন যেতে পারেনি। ধর্মদাস এসে তাকে আটকে দিল মায়ের চিঠি আর বুক ভরা কান্না দিয়ে। পার্বতী এসে দেখল তার স্বামীর মস্ত বাড়ি। তিনি জমিদার শুনেছিল, কিন্তু এতটা আশা করেনি। অত বড় অন্দরমহল জনশূন্য।
বিয়ের কোণে থেকে পার্বতী সোজা গৃহিণী হয়ে বসল। সন্ধ্যার কিছু আগে এক সুপুরুষ বছর কুড়ির ছেলে পার্বতীর কাছে এসে তাকে প্রণাম করে বলল, মা, আমি তোমার বড় ছেলে মহেন্দ্র। প্রণাম সেরে সে তার মায়ের পায়ের কাছে বসে বলল, আজ 2 বছর হলো আমরা মা হারিয়েছি। আজ তুমি এলে আবার সুখ ফিরবে। আমার আর সব ছেলে মেয়েরা কোথায় বাবা? তোমার মেয়ে যশোদা শ্বশুরবাড়ি থেকে তো আসতে পারলেন না, আর ভাই আমার কলকাতায়, পরীক্ষা শেষ হলেই ও চলে আসবে। ভুবন চৌধুরীর মনে কষ্ট হয়। পার্বতীকে তিনি সঠিক ভালোবাসা দিতে পারেন না। পার্বতী কিন্তু যথার্থই গৃহিণী হয়ে উঠেছে। সংসারে আর ভুবনবাবুকে মাথা দিতেই হয় না। তাই ভুবনবাবুর অবিশ্রান্ত আশীর্বাদ পার্বতীর ওপর বর্ষিত হয়। তিনি পার্বতীর উদ্দেশ্যে মনে মনে বলেন, তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। মহেন্দ্র তার নতুন মায়ের অনুরোধে বোন যশোদাকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলো। পথে আসতে আসতে যশোদা রাগ অভিমানের অনেক কথাই মনে মনে আবৃত্তি করতে করতে আসছিল। কিন্তু পার্বতী যখন তাকে নিজের মেয়ের মতো কাছে টেনে নিয়ে বলল, মা, আমার উপর রাগ করেছো? যশোদার মুখ লজ্জায় লাল হয়ে গেল। পার্বতী তার নিজের গা থেকে সব গহনা খুলে খুলে যশোদাকে সাজিয়ে তুলল। তারপর আবার জিজ্ঞাসা করল, রাগ করেছো মা? না না, রাগ কেন? এ তোমার বাপের বাড়ি। আমি একজন দাসী বই তো নয়, দুঃখীর মেয়ে আমি। ধরে নাও আমি এখানে আশ্রিত। তোমার পায়ে পড়ি মা। পার্বতী তার হাত ধরে তাকে বুকে টেনে নিল। 2 দিন পরে যশোদা তার বাবাকে বলল, বাবা, ওখানে চিঠি লিখে দাও। আমি এখন 2 মাস এখান থেকে যাব না। আমার শরীরটা তেমন ভালো নেই। এখন দিন কতক ছোটমার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি পার্বতীর কাছে গিয়ে বললেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ। বেঁচে থাকো, সুখে থাকো। কিছুদিন দেবদাস পথে পথে ঘুরে বেড়ালো। ধর্মদাস চনিবাবুকে ধরে বলল, চিনুবাবু যেমন করে হোক দেবদাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন। হ্যাঁ, লেখাপড়া যখন আর করবেই না, তখন আর এখানে থেকে হবে কি? চনিবাবু উপায় পেল না। সন্ধ্যার সময় চুনিকে বাইরে যেতে দেখে পথ আটকে দেবদাস বলল, আচ্ছা, বলছি কি আশায় তুমি সেখানে যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার তো সময় কাটে না। আমি একটু সময় কাটাতে চাই। দেবদাস, তোমার কি হয়েছে একটু খুলে বলো দেখি। আমাকে খুলে বলতে পারো। কিছুই তো হয়নি। চলো চুনিবাবু, সেখানেই যাই, দেখি কেমন সময় কাটে। অবনতির 1 সোপান নিচে নামিয়ে দিয়ে চনিলাল কোথায় সরে পড়েছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে মদ খাচ্ছে। চন্দ্রমুখী বিষণ্ণ মুখে দেখতে দেখতে শেষে আর থাকতে না পেরে বলল, দেবদাস, আর আর খেও না। কেন কেন? নতুন খাচ্ছ, অত অত সইবে না গো। সহ্য করবো বলে মদ খাই না, এখানে থাকবো বলে খাই। একথা বলে দেবদাস মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিল। তারপর বালিশে হেলান দিয়ে বলল, আমার এখন উঠে যাওয়ার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। তোমাকে ছুতে পারি নে, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী দেবদাসকে ভালোবেসে ফেলেছে। সে চোখ মুছে বলল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। বড় দুঃখে মদ ধরেছি। আমাদের বিপদের
দুঃখের বন্ধু। আর তোমাকে ছাড়তে পারবো না। দেবদাস বালিশের ওপর মুখ থুবড়ে পড়ল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে এসে তার মুখ তুলে ধরল। দেবদাস বলল, ছুঁয়ো না, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি। চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু বসবো, তবু কথা বলবো। না হলে যে উপায় নেই, আমার কোনো উপায় নেই। তা কি তোমরা বুঝবে? হ্যাঁ, লোকে পাপ কাজ আধারে করে, আর আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান আর আছে এই জগতে? আর তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রী লোক যে কত সইতে পারে, তোমরাই তার দৃষ্টান্ত। দেবদাস আরো কি যেন বিড়বিড় করতে থাকে। চন্দ্রমুখী তা বুঝতে পারে না। সে দেবদাসের কাছে এসে আঁচল ভিজিয়ে মুখ মুছিয়ে দেয়, ভিজে বালিশ বদলে দেয়। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জের সৎকার করে বাড়ি ফিরে এলো। দেবদাসের ধাতস্থ হতে বেশ বেগ পেতে হয়। বিগত দিনগুলিতে নিজের ওপর করা শারীরিক অত্যাচারের সঙ্গে যুক্ত হয় এই মানসিক কষ্ট। শোকার্ত পরিবারের দিন কাটে, কান্নাকাটি কমে আসে ক্রমশ। 2 দিন পরে দ্বিজদাস ভাইকে ডেকে বলল, দেবদাস, বাবার শ্রাদ্ধ কাজে কত ব্যয় করা উচিত? যেমন আপনি উচিত ভাবেন। 1010 খরচ করা হোক, বাকি টাকা না হয় আমাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাক। মা কি পাবেন? মায়ের আর নগদ টাকার প্রয়োজন কি? দেবদাস একটু চিন্তা করে বলল, আমার বিবেচনায় আমার ভাগের 5,000-এর সঙ্গে আমার ভাগের 25,000 টাকা মিলে বাবার অনুষ্ঠান হোক, আর আমার ইচ্ছে আমার ভাগের 25,000 টাকা মায়ের নামে হোক। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তাহলে কাগজে কলমে লেখাপড়ার ব্যবস্থাটা করি। সেই দিনই দেবদাস তার সম্পত্তি লেখাপড়া করে দিল। পরদিন দুপুরে দেবদাস নিচে নামছিল, সিঁড়ির পাশে পার্বতীকে দেখে থমকে দাঁড়ালো। পার্বতী তার মুখের দিকে তাকিয়েছিল, ঠিক যেন চিনতে অসুবিধা হচ্ছে। দেবদাস গম্ভীর শান্ত মুখে পার্বতীর কাছে এসে বলল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ 3 বছর পর দেখা। পার্বতী মুখ নিচু করে বলল, সকালবেলা এসেছি। অনেকদিন দেখা হয়নি। ভালো আছো? চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা ভালো? সব ভালো। ভাবলো জিজ্ঞাসা করে তিনি কেমন আছেন, কি করছেন। এখন কিছুদিন আছো তো? হ্যাঁ। শ্রাদ্ধের পরদিন পার্বতী ধর্মদাসকে একান্তে ডেকে তার হাতে একগোছা সোনার হার দিয়ে বলল, ধর্মদা, তোমার মেয়েকে এটা পড়তে দিও। তুমি ভালো তো? কই আর ভালো, এইবারে যেতে ইচ্ছা করে। কর্তামশাইও গেলেন। সে কি কথা ধর্মদা, তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন আর না দেখতে হলেই বাঁচি পারো। ধর্মদা, একটা সত্যি কথা বলবে, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। এইবারে কর্তা নেই, দেবদার হাতে অনেক টাকা হলো, এবারে কি আর রক্ষে থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হয়ে গেল, শুষ্ক হয়ে বলল, বলো কি ধর্মদা? খাওয়া নেই, ঘুম নেই, খালি বোতল বোতল মদ।
3-4 দিন ধরে কোথায় যে পড়ে থাকে তার কোনো ঠিকানা নেই। কত টাকা উড়িয়ে দিল। শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গহনা গড়িয়ে দিয়েছে। পার্বতীর আপাদ মস্তক কেঁপে উঠল। ধর্মদাস বলে চলে, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণটি করে দে। কি শরীর কি হয়ে গেল, এমন ধারা করলে কটা দিনই বা বাঁচবে? কাকেই বা এ কথা বলি? ইচ্ছে করে মাথা করে মরি পারো, আর বাঁচতে স্বাদ নেই। এ কথা শুনে পার্বতী নিজেকে ধিক্কার দিতে থাকলো। আগেই সে নিজের পায়ে করুল মেরেছিল, এখন তা মাথায় পড়ল। তার দেবদাদা এমন হয়ে যাচ্ছে, এমন করে নষ্ট হচ্ছে, আর সে পরের সংসার ভালো করতে ব্যস্ত। পার্বতী প্রতিজ্ঞা করল, আজ সে দেবদার পায়ে মাথা খুঁড়ে পড়বে। সন্ধ্যার কিছু পূর্বে পার্বতী দেবদাসের ঘরে এলো। দেবদাস মুখ তুলে হেসে কৌতুক করে বলল, যদি অপবাদ দেই? দেবদাসের কাছে পার্বতী কথা বলতে পারে না। বুঝেছি রে, বুঝেছি। লজ্জা হচ্ছে, তাই না? পার্বতী চুপ করে রইল। তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে। এই দেখ দেখি, মাঝ থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুইও যা ইচ্ছে তাই বললি, আর আমিও তোর কপালে ওই দাগ দিয়ে দিলাম। মুখে কাপড় দিয়ে নিঃশ্বাস বন্ধ করে মনে মনে বলল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমায় ভালোবাসতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস আমার কপালে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারু, কি? তোর উপর না আমার বড় রাগ হয়। এবার দেবদাসের গলায় কান্নার ছোঁয়া লাগে। বাবা নেই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু কিন্তু তুই থাকলে কি আর ভাবনা ছিল? বড় বউকে তো জানিস, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনোর নেই। বল দেখি, মাকে নিয়ে এই সময় আমি কি করি, আর আমারই বাজে কি হবে কিছুই বুঝে পাই না। তুই থাকলে হয়তো নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে। ও কি পারু? পার্বতী ফুঁপিয়ে কেঁদে উঠল। কাঁদছিস বুঝি? তবে আর বলা হলো না। বলো। পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। বড় হাসি পায়। ছিলিস তো ওইটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই, সবাই বড়। খিরে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হলেই তার হাসি পেত। এত কষ্টেও তাই তার হাসিই পেল। একটা উপকার করতে পারিস? কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলে কেশে বলল, ভালো মেয়ে? কি করবে? পেলে বিয়ে করব। একবার সংসারী হতে খুব স্বাদ হয়। খুব সুন্দরী তো? হ্যাঁ, একদম তোর মতো। আর খুব ভালো মানুষ? না না, খুব ভালো মানুষে কাজ নেই, বরং একটু দুষ্টু। তোর মতন আমার সাথে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে বলল, সে তো আর কেউ পারবে না দেবদাদা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা যায়। মুখে বলল, পোড়া মুখ আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস হেসে বলল, একটি আপাতত দিতে পারিস। দেবদা, সত্যি বিয়ে করবে? এই যে বললাম। পার্বতী নিজেকে খানিক সামলে নিয়ে বলল, দেবদা, তুমি মদ খেতে শিখলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ চুপ করে বসে জিজ্ঞাসা করল, আর কত হাজার টাকার গহনা গড়ে দিয়েছ? দিইনি, গড়িয়ে রেখেছি। তুই নিবি? দাও। এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি?
দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। এবার দেবদাসের চোখে জল এলো। সে বুঝতে পেরেছিল কম দুঃখে কি আর স্ত্রীলোক নিজের গহনা খুলে বিলিয়ে দেয়। বলল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককে আমি ভালোবাসিনি, কাউকেই গয়না দিইনি। পার্বতী মনে মনে বলল, আমি বিশ্বাস করি। মুখে বলল, প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। তার পারবো না। তুমি কি প্রতিজ্ঞা করতে পারবে আমাকে আর একটিবারও মনে করবে না? বাইরে সন্ধ্যার শাঁখ বেজে উঠল। দেবদাস খানিক চমকে উঠে বলল, সন্ধে হলো, এখন বাড়ি যা পারো। না, আগে কথা দাও। সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো। পার্বতীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল, মুখ থেকে বেরিয়ে এলো, তা কি হয়? পার্বতী এবার দরজায় পিঠ দিয়ে বসে বলল, প্রতিজ্ঞা করো। পারু, দেখ, জোর করিয়ে প্রতিজ্ঞা করানোটা কি ভালো? তাতে কি কোনো বিশেষ লাভ আছে? আজকের প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে মিথ্যেবাদী করাবি? অনেকক্ষণ পর 9টার ঘন্টা বাজল। দেবদাস বলল, ওরে পারু, দৌড় খুলে দে, দৌড় খুলে দে এবার। আমি কিছুতেই যাব না। বলে পার্বতী সেখানেই শুয়ে পড়ে কাঁদতে লাগলো। আবার বলল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস তার কাছে সরে এসে বলল, তা কি আর আমি জানি না রে? দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না। আমার যে আজন্মের স্বাদ। তারও তো সময় আছে। তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার স্বাদ। স্বর্গের ঠাকুর আমার এই স্বাদটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। দেবদা, আমার বাড়ি চলো। আচ্ছা, যাব। আমাকে ছুঁয়ে বলো যাবে। এ কথা কখনো ভুলবো না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, তাহলে আমি যাব। মরবার আগে এ কথা আমার মনে থাকবে। বাবার মৃত্যুর পর মাস 6 বাড়িতে দেবদাস ও তার মা উভয়েই অতিষ্ঠ হয়ে উঠল। দেবদাসের মা কাশীবাসের ইচ্ছা প্রকাশ করলে দেবদাস তাকে ওখানে রেখে কলকাতায় এসে উপস্থিত হলো। 3-4 দিন ধরে চুনিলালকে খুঁজে না পেয়ে দেবদাস নিজেই চন্দ্রমুখীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে দেবদাস দেখল চন্দ্রমুখীর পরনে কালা পেরে ধুতি, কিন্তু মলিন, হাতে শুধু দুগাছি বালা, অন্য অলংকার নেই। মাথার চুল এলোমেলো। দেবদাস অবাক হয়ে বলল, তোমার অসুখ হয়েছিল? শারীরিক একটুও নয়, তুমি ভালো করে বসো। দেবদাস লক্ষ্য করল চন্দ্রমুখীর মতো তার ঘরের অবস্থাও ম্লান। বিস্মিত হয়ে সে বলল, চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হলো? দুর্দশা? দুর্দশা কে বললো? আমার তো ভাগ্য খুলেছে গো। তোমার গায়ের গহনা কোথায়, আর আসবাবপত্র? হ্যাঁ, সব সব বেঁচে ফেলেছি। চুনিবাবু কোথায় জানো? বলতে পারবো না গো। মাস 2 হলো ঝগড়া করে চলে গেছে, আর আর আসেনি। সে কি, ঝগড়া কেন? দালালি করতে এসেছিল, তাই তাই দাঁড়িয়ে দিয়েছিলাম। সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না, তুমি যে আবার পরদিন থেকে এখানে কেউ আসেনি। শুধু ওই চুনি মাঝে মাঝে আসতো, সেও এখন বন্ধ। চন্দ্রমুখী, তবে দোকানপাট সব তুলে দিলে, কিন্তু খাবে কি করে? এই যে বললাম, সব বেচে দিয়েছি। ওই সব বেচে দিয়েই তো খাচ্ছি। মাসে 20 টাকায় এখন চালাচ্ছি। সংসার চলে এতে? না গো, চলে না। 2 মাসের ভাড়া এখনো বাকি। দেখি কোনো পাড়া গায়ে চলে যাব, ঠিক যেখানে এই 20 টাকায় আমার চলে যায়। এতদিন যাওনি কেন তাহলে? চন্দ্রমুখী চুপ করে রইল। দেবদাস আবার বলল, চুপ করলে যে?
চন্দ্রমুখী বিছানার একপাশে বসে সংকুচিতভাবে বলল, রাগ করো না গো, যাবার আগে আশা করেছিলাম তোমার সঙ্গে দেখা হলে একটু ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আরো একবার আসবে। আজ তুমি এসেছো, এখন এখন কালই যাবার উদ্যোগ করব আমি। দেবদাস অবাক হয়ে বলল, শুধু আমাকে দেখার আশায়? কিন্তু কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এতটা এতটা ঘৃণা কেউ কখনো করেনি বোধহয়। তাই হয়তো আজ তোমার মনে পড়বে কিনা জানি না, কিন্তু কিন্তু আমার বেশ মনে আছে যেদিন তুমি এখানে প্রথম এলে, সেদিন থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান তা আমি জানতাম, কিন্তু কিন্তু অর্থের আশায় তোমার পানে আকৃষ্ট হইনি। তোমার আগে কত বড় লোক এখানে এসেছে গেছে, কিন্তু কিন্তু কারো ভেতরে না ওই ওই তেজটা দেখিনি। কখনো ওই তেজটা দেখিনি আমি। তুমি এসে আমাকে একটা আঘাত করলে, একটা অযাচিত উপযুক্ত অথচ অনুচিত রূঢ় ব্যবহার। ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে, শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে দেবদাস? হ্যাঁ, এসব মনে পড়ে কি? সেই অবধি তোমার উপর দৃষ্টি রাখলাম, ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নতুন জিনিস দেখলে যেমনটা খুব মনে থাকে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে আমি বড় ভয় পেতাম, তাই সতর্ক হয়ে থাকতাম। কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার যে কি মতিভ্রম ঘটলো। এই দুটো চোখে অনেক জিনিসই আর একরকম দেখতে লাগলাম। আগের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যে যেন সেই আমি আর আমি নই। তারপরে তুমি মদ ধরলে। মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর আমার বড় রাগ হতো, কিন্তু তুমি মাতাল হলে না, আমার রাগ হতো না, বড্ড দুঃখ হতো, কান্না পেতো আমার। বলে চন্দ্রমুখী দেবদাসের পায়ের ওপর হাত রেখে কান্না ভরা চোখে বলল, আমি বড় অধম গো, আমার অপরাধ নিও না। তুমি যে কত কথা কইতে, কত বড় ঘৃণায় সরিয়ে দিতে, আমি কিন্তু ততবারই তোমার কাছে যেতে চাইতাম। শেষে ঘুমিয়ে পড়লে থাক, সেসব আর বলবো না। হয়তো আবার রাগ করে বসবে। দেবদাস কিছুই বলল না। এই নতুন কথাবার্তা তাকে কষ্ট দিচ্ছিল। চন্দ্রমুখী চোখ মুছে বলল, একদিন তুমি বললে আমরা নাকি কত সহ্য করি, লাঞ্ছনা, অপমান ও জঘন্য অত্যাচার। সেই দিন থেকেই বড় অভিমান হয়েছে গো, তাই আমি সব বন্ধ করে দিয়েছি। কালই অন্যত্র চলে যাব, এই বালা দোগাছি বেচে। দেবদাস পকেট থেকে 5খানা 100 টাকার নোট বের করে বলল, তুমি বালা বিক্রি করো না, কিন্তু কোথায় যাবে? কলকাতা থেকে বেশি দূরে যাব না গো, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকবো। কিন্তু শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে। মানুষের মনকে বিশ্বাস নেই। চন্দ্রমুখী হেসে বলল, সে কথা সত্যি, মানুষের মনকে বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর প্রলোভনে পড়বো না। স্ত্রীলোকের লোভ বড় বেশি, তাও মানে, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন আমি ইচ্ছা করে সব ত্যাগ করেছি, তখন আর আমার ভয় নেই।
আমি যেরকম আছি বেশ সুখে রয়েছি গো, বেশ সুখে আছি। চন্দ্রমুখী দেবদাসের কাছে এগিয়ে এসে তার হাত দুখানি কোলের উপর টেনে বলল, দেবদাস, আজ শেষ দিন, আজ আর রাগ করো না। একটা কথা জিজ্ঞাসা করবার বড় বড় স্বাদ হয়, করব। পার্বতী কি তোমাকে বড় আঘাত করেছে গো? এই কথা কেন? দেবদাস, তোমাকে সত্যি বলছি গো, তুমি দুঃখ পেলে আমারও আমারও বড় বাজে। তাছাড়া আমি আমি বোধহয় অনেক কথাই জানি। মাঝে মাঝে নেশার ঘরে তোমার মুখ থেকে অনেক কথাই শুনেছি আমি, কিন্তু তবুও আমার আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমায় ঠকিয়েছে। বরঞ্চ কি মনে হয় জানো, মনে হয় তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। হ্যাঁ 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 দেবদাস, তুমি তুমি নিজেকে নিজেই ঠকিয়েছ। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়, এই সংসারে অনেক অনেক জিনিস দেখেছি। এই জীবনে ভালোবাসার ব্যবসাও অনেক দিন করেছি, কিন্তু জানো, একটিবার মাত্র আমি ভালোবেসেছি, একটিবার ভালোবেসেছি আমি। সেই ভালোবাসার অনেক মূল্য সেই ভালোবাসার। তোমরা এসে যখন তোমাদের ভালোবাসা জানাও, কত কথায় কত ভাবে যখন প্রকাশ করো, আমরা তখন চুপ করে থাকি। অনেক সময় তোমাদের মনে দুঃখ দিতে লজ্জা করে, সংকোচে বাঁধে। মুখ দেখতেও তখন ঘৃণা বোধ হয়, তখনও হয়তো লজ্জায় বলতে পারি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তোমায় ভালোবাসতে আমি। তারপরে একটা প্রণয়ের অভিনয় চলে। হ্যাঁ, একদিন যখন তা শেষ হয়ে যায়, পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে বলে, ইস কি বিশ্বাসঘাতক। সবাই সেই কথাই শোনে, সেই কথাই বোঝে। আমরা তখন চুপ করেই থাকি। আমরা তখনও চুপ করেই থাকি। মনে কত কষ্ট হয়, কিন্তু কেউ কি দেখতে পায়? হ্যাঁ, দেখতে পায় কেউ? তারপর খানিকক্ষণ চুপ করে চন্দ্রমুখী আবারও বলল, হয়তোবা একটা মমতা জন্মায়। স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা। শান্ত ধীর ভাবে সংসারের সব কাজকর্ম করে, দুঃখের সময় প্রাণপণে সাহায্য করে। তোমরা কত সুখ্যাতি করো, মুখে মুখে তার কত ধন্য, কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণ পরিচয় হয় না। তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তার বুকের ভেতরটা অসহ্য বেদনায় ছটফট করে বেরিয়ে আসতে চায়, তখন তোমরা চিৎকার করে বলে ওঠো, কলঙ্কে নেই, ছি 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 ছি। তাই না চন্দ্রমুখী? ও কি? না দেবদাস, ভয় নেই। আমি তোমার পার্বতীর কথা বলছি না গো। কিন্তু কর্তব্য আছে তো, ধর্মাধর্ম আছে তো। তা তো আছে, আর আছে বলে দেবদাস, যে যথার্থ ভালোবাসে সে সহ্য করে থাকে। শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ, কত তৃপ্তি যে টের পায়, সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি জানতে চায় না। আজ এই কথা বুঝবার তোমার সাধ্য নেই, তা আমি জানি। কিন্তু যদি কখনো সময় আসে, তখন হয়তো দেখতে পাবে
আমি সত্য কথাই বলেছিলাম। দেবদাসের দু চোখ জলে ভরে উঠল। আজ কেমন করে তার যেন মনে হতে লাগলো চন্দ্রমুখীর কথাই সত্যি। চন্দ্রমুখী স্বগতোক্তি করল, পার্বতী হয়তো রূপবতী, কিন্তু মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল। নিজেকে দিয়েই বুঝেছি সে তোমাকে ঠিক কতটা ভালোবাসে। কি বললে? দেবদাস, তুমি যে কি আকর্ষণ তা তুমি নিজেও জানো না। যদি কেউ কখনো তোমাকে ভালোবেসে থাকে তাহলে কেবলমাত্র সে জানে। এই স্বর্গ থেকে সাত করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে? হ্যাঁ, আজ এসব তুমি কি বলছো? চন্দ্রমুখী মৃদু হেসে বলল, এমন বিপদ আর নেই দেবদাস। যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়, কিন্তু আমি শুধু শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়। এবার আমি যাই। আর একটু বসো। কখনো তো তোমাকে সজ্ঞানে পাইনি, কখনো এমন করে হাত দুটি ধরে কথাও বলতে পাইনি। এ যে কি তৃপ্তি! আমি তোমাকে আর ভুলিয়ে রাখতে চাইনি। সেদিন আমার কেটে গেছে। এখন এখন তুমি আমাকে যতখানি ঘৃণা করো, আমিও আমাকে ঠিক ততখানি ঘৃণা করি। কিন্তু কিন্তু দেবদাস, একটা বিয়ে করো না কেন? উচিত বটে, কিন্তু প্রবৃত্তি হয় না। দেবদাস, আর একটাই কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল। তুমি আজ এতক্ষণ আমার সঙ্গে বসে কথা বললে কেন গো? মদকে জ্ঞান না হারালে তো আমার মুখও দেখতে না তুমি আগে। কোনো দোষ হয়েছে কি? না 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 না, তা কেন হতে যাবে? আমি তো বলবো, যদি পারো তো মদ খাওয়া ছেড়ে দিও। অসময় এমন সোনার প্রাণ নষ্ট করো না। আমি চললাম। চন্দ্রমুখী হাত জোর করে বলল, হে ভগবান, আর একবার যেন দেখা হয়, আর একটিবার যেন দেখা হয়। দেবদাস তার সেই উদ্দাম জীবন পরিবর্তন করেনি। মদকে জীবনসঙ্গী করে তার শরীর ও স্বাস্থ্য খারাপ হয়েছে। তাল সোনাপুরের বাড়িতে সে তার প্রাপ্য টাকা নিতে মাঝে মাঝে যায়। দাদা দ্বিজদাসের সাথে ঝামেলা করে আবার কলকাতায় চলে যায়। মনোরমার চিঠি পেয়ে এসব শুনে পার্বতী দেবদাসকে সঙ্গে করে আনতে গেল নিজের গ্রামে, কিন্তু সে ততদিনে আবার গ্রাম ত্যাগ করেছে। আজ 2 বছর চন্দ্রমুখী অসৎঝুরি গ্রামে ঘর বেঁধেছে। সে দেবদাসের খোঁজ করার সব চেষ্টা করেও বিফল হয়েছে। তাল সোনাপুরে চিঠি পাঠিয়েও লাভ হয়নি। চিঠি ফিরে এসেছে। চন্দ্রমুখীর মন উচাটন করে উঠল। তার তৃষিত হৃদয় একটা খবর পেতে চায় দেবদাসের। একদিন সকালে সে তার অনুগত ভৈরব গোয়ালাকে সঙ্গে নিয়ে 2 ক্রোশ পথ পায়ে হেঁটে জমিদার বাড়িতে এসে উপস্থিত হলো। দ্বিজদাসের স্ত্রী, বর্তমানে জমিদার গিন্নি, পার্বতীর সমান রূপসী একটি স্ত্রীকে ওইভাবে জমিদার বাড়ির উঠোনে দেখে ঝি দিয়ে ডাক করালেন। চন্দ্রমুখী তার সামনে এলে গিন্নি বলল, শোনো, তুমি কে গা? কোথা থেকে আসছো? চন্দ্রমুখী বিনীতভাবে উত্তর দেয়, আমি আপনাদের প্রজামা, ওই অসত্যজুড়ি গায়ে থাকি। বুঝলাম। তা কি মনে করে এলে? খাজনা দিতে এসেছিলাম মা। আচ্ছা মা, কর্তারা এখন 2 শরিক, তাই না?
তোরা পোড়া কপাল। ছোট শরীর কি আর আছে নাকি রে এখন? দুদিন পর তো এই সবই শুধু আমার হবে। ওনার কি খুব ধার দেনা মা? আমার কাছেই তো এখন সব বাধা। ঠাউর তো এখন বকে গেছে। কলকাতায় গিয়ে মদ বিশ্বা ও মাগো রাম 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 ওসব নিয়েই আছে। কলকাতার কোথায় থাকেন? ম্যাগা মরণ দশা আমার। তা আমি জানবো কি করে শুনে? জানে তো শুধু জম। জমিদার বাড়ি থেকে ফেরার পর চন্দ্রমুখী স্থির করল কলকাতায় গিয়ে দেবদাসের খোঁজ করবে। সেই মতো পরদিন সকালে চন্দ্রমুখী তার বাড়ির দায়িত্ব ভৈরব গোয়ালাকে দিয়ে কলকাতায় এসে পৌঁছালো। চন্দ্রমুখী আগে যে বাড়িতে ভাড়া থাকত সেখানেই গিয়ে উঠল। 2-3 দিনের মধ্যে চন্দ্রমুখী তার পূর্বের রূপে ফিরে এলো। জানালার কাছে গিয়ে পথপানে চেয়ে থাকে শুধু। নতুন কেউ আসতে চাইলে ভাগিয়ে দেয়, আর পুরনো কেউ এলে তার কাছে দেবদাসের খোঁজ করে। কলকাতা আসার পর 1.5 মাস কেটে গেল। একদিন চন্দ্রমুখী রাস্তায় এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। রাস্তায় অন্ধকার এক কোণে এক মাতাল উপুর হয়ে পড়ে আছে। লোকটি সুর করে বলছে, শুনসাই মনের মানুষ কই যদি পাই কানু হেন দেবদাস, এখানে এখানে পড়ে কেন তুমি? ঘরে যাবে? না, বেশ আছি। একটু মদ খাবে? খাবো। বলে সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়িয়ে ধরে বলল, এমন বন্ধু কে তুমি? তারপর চন্দ্রমুখীর মুখের দিকে ঘোলা চোখে তাকিয়ে বলল, বাহ, এ তো খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশল। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ জিনিস। এখন এখন আপাতত চলো। আমাকে তুমি চেনো সুন্দরী? কুড়িয়ে তো নিয়ে যাচ্ছ, কিন্তু পকেটে তো কিছু নেই। চন্দ্রমুখী তার ঘরে এসে পরম যত্নে দেবদাসকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমো, নিশ্চিন্তে ঘুমো তুমি। পরদিন সকালে চন্দ্রমুখীকে ঘুম চোখে দেখে দেবদাস বলল, কোথা থেকে কাল আমায় ডাকাতি করে আনলে হে? ডাকাতি করিনি, শুধু পথ থেকে কুড়িয়ে এনেছিলাম। এখানে আবার কবে এলে? 1.5 মাস হয়ে গেছে। আজ এত কথা বলছো, অথচ কাল তোমায় চিনতেও পারলে না। সত্যি একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি কিন্তু চিনেছিলাম। আমাকে আমাকে এখনো ঘৃণা করো তুমি? না, ভালোবাসি। দুপুরে স্নান করার সময় চন্দ্রমুখী দেখল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা। দেবদাস তার পেটের ব্যথার কথা জানালো। ডাক্তার এলো, জানালো যে যথেষ্ট সাবধানে না থাকলে ভীষণ অনিষ্ট হবে। বাড়িতে খবর গেল। ধর্মদাস টাকা নিয়ে উপস্থিত হলো। দেবদাস চন্দ্রমুখীর সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। একদিন সে বলল, খুব সময় এসেছিলে, না হলে হয়তো আর দেখতেই পেতে না। তোমার নামটা না অনেক বড়, আজ থেকে তোমাকে বউ বলে ডাকবো। চন্দ্রমুখী হেসে বলল, তাই না হয় বললে, কিন্তু একটা তো মানে থাকা চাই। সব কথার কি মানে আছে? আমার এটাই ইচ্ছে, কারণ জিজ্ঞেস করবে না। আচ্ছা বউ, তুমি আমায় এত প্রাণপণে সেবা করছো কেন? দেবদাস, তুমি আমার সর্বস্ব দেবদাস। তাকে তাকে আজও তুমি বুঝলে না। তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবুও তো কত কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এইসব ফাঁদে পা দেব না, কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে কেন বাঁধলে আমাকে? বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে,
তোমাদের দুজনের কত অমিল, আবার কত মিল। একজন অভিমানী নিয়ে উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে তবে আমি ভালোবাসি, বাসি বই কি। পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন তা আমি জানি না, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমার থেকে দূরে থাকতে পারবো না। মাস 2 কাটল। দেবদাসের শরীরের জন্য বায়ু পরিবর্তন দরকার। ধর্মদাসের সঙ্গে সে বেরিয়ে পড়ল। যাবার আগে চন্দ্রমুখীকে ডেকে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, রেখে দাও, মানুষের শরীরে তো বিশ্বাস নেই, শেষে তুমি অকুলে ভাসবে। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না। কলকাতা ছেড়ে কিছুদিন যখন দেবদাস এলাহাবাদে থাকত, তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি দিয়েছিল। বউ মনে করেছিলাম, আর কখনো ভালোবাসবো না। একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাতনা, তারপরে আবার নতুন করে ভালোবাসতে যাবার মতন বিড়ম্বনা সংসারে আর নেই। মাঝে মাঝে ভাবত চন্দ্রমুখীকে ডেকে নেয়, কিন্তু পরক্ষণেই সভয়ে ভাবত, না না না, কাজ নেই। কোনোদিন যদি পার্বতী জানতে পারে। এমনি করে একবার পার্বতী, একবার চন্দ্রমুখী তার হৃদয় রাজ্যে বাস করছিল। তারপর দেবদাস লাহোরে চলে গেল। সেখানে চুনিলাল কাজ করত। খোঁজ করে সে দেখা করতে গেল। বহুদিন পরে দেবদাস আবার মদ স্পর্শ করল। পার্বতী বা চন্দ্রমুখী কারোর নিষেধই তার মনে পড়ল না। দেবদাস খুব শীঘ্রই আবার অসুস্থ হয়ে পড়ল। সুস্থ হতে সে আবার এলাহাবাদে ফিরে এলো। তারপর সেখান থেকে বোম্বাই, আবার অসুস্থতা। 1 বছর কাটল। এক সকালে দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়ে বোম্বাই হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে এসে বসল। ধর্মদাস বলল, দেবদা, আমি বলি কি মায়ের কাছে যাওয়া ভালো? না ধর্মদাদা, মাকে এ মুখ দেখাতে ইচ্ছে করে না। গাড়ির সময় হলে তারা হুগলির টিকিট কিনে চেপে বসল। সন্ধ্যায় দেবদাসের জ্বর হলে সে বলল, ধর্মদা, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে। কেন দাদা? এই যে আবার জ্বর এলো। চলো দাদা, চলো, আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই। না থাক, বাড়িতে চলো। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে এসে উপস্থিত হলো, তখন ভোর হয়েছে। ঘুমন্ত ধর্মদাসকে ট্রেনে রেখেই দেবদাস কাঁপতে কাঁপতে স্টেশনের বাইরে এলো। একজন গাড়োয়ানকে ডেকে বলল, বাবা, বলছি হাতি পোতায় নিয়ে যেতে পারবে? বাবু, বর্ষায় পথ ভালো নয়, সময় লাগবে যেতে। কতক্ষণে পৌঁছবে? বোধহয় 2 দিন লেগে যাবে। দেবদাস মনে মনে বলতে লাগলো, 2 দিন? 2 দিন বাঁচবো তো? কিন্তু পার্বতীর কাছে তো যেতেই হবে। শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করতেই হবে আমাকে। কিন্তু এই জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নেই। আজ এই প্রতিজ্ঞা আমাকে পূর্ণ করতেই হবে। সন্ধ্যায় আবার জ্বর হলে সে সভয়ে প্রশ্ন করল, গারোয়ান, আর কত পথ বাকি গো? এখনো 8-10 ক্রোশ আছে বাবু। শিগগিরই নিয়ে চলো বাবা, তোমাকে অনেক টাকা বকশিস দেব। 100 টাকা দেব, তাড়াতাড়ি করো বাবা। আবার জ্ঞান ফিরতেই দেবদাস জিজ্ঞাসা করল, ওরে, আর কত পথ? এ কি ফুরোবে না? একটু শিগগিরই চলো বাবা, আর যে সময় নেই, আমার কাছে আর সময় নেই। প্রাণপণে গাড়ি চলছে। ভিতরে দেবদাস ছটফট করছে। তার কেবল মনে হচ্ছে দেখা হবে তো, পৌঁছবো তো। সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর থেকে
ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো। সে নাক চেপে ধরতে দাঁতের পাশ দিয়ে রক্ত বার হতে লাগলো। নিঃশ্বাস প্রশ্বাসেও টান ধরছে। হাঁপাতে হাঁপাতে বলল, পৌঁছতে পারবো তো? ক্রোশ 2 বাবু, রাত 10টায় পৌঁছাবে। ভগবান, তুমি দেখো পার্বতীর সাথে যেন শেষ দেখাটা হয়ে যায়, তারপর তুমি আমায় নিয়ে নাও। আমি বাবু অমন করছেন কেন? দেবদাস উত্তর দিতে পারল না। রাত 12টার গাড়ি হাতিপোতার জমিদার বাড়ির সামনে বাঁধানো অশ্বত্থ তলায় এসে উপস্থিত হলো। গারোয়ান ডেকে বলল, বাবু নেমে এসো। বারবার ডেকেও কোনো উত্তর পেল না। আলো ধরতে দেখা গেল দেবদাস চেয়ে রয়েছে। ঠোঁট নেড়ে কি বলতে চাইছে, কিন্তু শব্দ হচ্ছে না। দেবদাস হাত তুলতে চাইল, কিন্তু হাত উঠল না। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। গারোয়ান অশ্বত্থ তলায় খড় পেতে বিছানা করে তাকে শুইয়ে দিল। দেবদাস বহু কষ্টে তাকে 100 টাকা দিল। বাইরে আর কেউ নেই। জমিদার বাড়ি নিস্তব্ধ। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি ভোর হলো। সকালবেলা জমিদার বাড়ির সবাই দেখল গাছতলায় একজন লোক মরছে। ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। ভুবনবাবুর কানে এ কথা গেল। তিনি ডাক্তার আনতে বলে সেখানে গেলেন। দেবদাস সকলের দিকে তাকালো, কিন্তু তার কণ্ঠরোধ হয়েছে। একটা কথাও বলতে পারল না। শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গারোয়ান যা জানতো বলল। ডাক্তার জানালেন, এ মানুষ এখনই মরবে। দেবদাস আরো কিছুক্ষণ বেঁচে ছিল। তারপর সব ফুরল। ভুবনবাবু পুলিশ ডাকলেন। তিনি তদন্ত করে জানালেন প্লীহা লিভারে মৃত্যু। নাকে মুখে রক্তের দাগ। পকেট থেকে 2টো চিঠি বের হলো। একখানা তাল সোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখেছেন, টাকা পাঠানো এখন আর সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতী দেবী উক্ত দেবদাসকে লিখেছেন, কেমন আছো? বাঁ হাতে উল্কি দিয়ে ইংরাজি অক্ষরে নামের আদ্যক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বলল, হ্যাঁ, লোকটা দেবদাস মুখুজ্জেই বটে। তাল সোনাপুর নাম শুনে মহেন্দ্র বলল, ছোটমার বাপের বাড়ির লোক, তিনি দেখলে। পাগল আর কি। জমিদার গৃহিণীর এখানে আসার দরকার নেই। আমার তদন্ত সম্পূর্ণ। ব্রাহ্মণের মৃতদেহ হলেও পাড়া গাঁয়ে কেউ স্পর্শ করতে চাইল না। কাজেই চণ্ডাল এসে বেঁধে নিয়ে গেল। তারপর অর্ধদগ্ধ করে ফেলে দিল। কাকশকুন উপরে এসে বসল। শেয়াল কুকুর শবদেহ নিয়ে মারপিট করতে লাগলো। সকলের মুখে এক কথা শুনে অবশেষে পার্বতী দাসীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? কে মরেছে? আহা, কেউ তো তা সঠিক করে জানে না। পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছে। শীতের হিমে সেই রাত থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। আহা, কে তা কেউ জানে না? মহেন বাবু সব জানেন, আমি অত জানি না। মহেন্দ্রকে ডেকে আনা হলে সে বলল, ছোট মা, উনি তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। কে? দেব দাদা? কেমন করে জানলে? পকেটে 2খানা চিঠি ছিল, একখানা ওই দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন। পার্বতী বাঁধা দিয়ে বলল, হ্যাঁ, তার বড় দাদা। আরেকখানা
কাশীর হরিমতি দেবী লিখেছেন। তিনি মা? হাতের ওপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। হ্যাঁ, কলকাতায় প্রথম গিয়ে লিখিয়েছিলেন তো। একটা নীল পাথরের আংটি ওইটার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলে পার্বতী ছুটে নামতে লাগলো। মহেন্দ্র হতবুদ্ধি হয়ে বলল, ও মা, কোথায় যাও? দেবতার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ও মা গো! বলে কাঁদতে কাঁদতে পার্বতী ছুটল। মহেন্দ্র বাধা দিয়ে বলল, তুমি কি পাগল হলে মা? কোথায় যাবে? পার্বতী রক্ত চোখে মহেন্দ্রর দিকে তাকিয়ে বলল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়। ভুবনবাবু জিজ্ঞাসা করল, কে কোথায় যায়? মহেন্দ্র বলল, ছোট মা দেবদাসকে দেখতে চাইছেন। ভুবন চৌধুরী চিৎকার করে বললেন, তোরা সব খেপে গেলি নাকি? ধর ধর, ধরে আন ওকে। পাগল হয়েছে। ও মোহন, দাসীদেরকে নিয়ে যাও শিগগির। তারপর দাস দাসী মিলে ধরাধরি করে পার্বতীর মূর্ছিত দেহ টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। এখন এতদিনে পার্বতীর কি হয়েছে, কেমন আছে জানি না। শুধু দেবদাসের জন্য কষ্ট হয়। তোমরা যারা এই গল্প শুনছো আমাদের মতোই দুঃখ পাবে। তবু যদি কখনো দেবদাসের মতো কারোর সাথে পরিচয় ঘটে, তার জন্য একটু প্রার্থনা করো। আর যাই হোক, যেন তার মতো মৃত্যু কারোর না হয়। মরতে সবাইকেই হয়, কিন্তু মরার সময় একটা স্নেহস্পর্শ যেন তার প্রাপ্য হয়। কারোর এক ফোঁটা চোখের জল যেন সে দেখে মরতে পারে। না হইলাম চঞ্চল আমি। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, মন বান্ধিবি কেমনে আমার। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ